হ্যালো এভরিওয়ান, আজকে 6 ফেব্রুয়ারি 2026 সাল। আজ শুক্রবার প্রথম আলো পত্রিকাটি আমরা দেখে আসি। আমাদের এই রিভিউটা মূলত চাকরি পরীক্ষা কেন্দ্রিক এবং নিজেকে প্রতিদিন একটু আপ টু ডেট রাখা। তো প্রথম পৃষ্ঠা আমরা খেয়াল করলে দেখতে পারবো যে একটি গুরুত্বপূর্ণ নিউজ দেওয়া আছে, যে গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল দেওয়া আছে। গণপরিষদ বিতর্কে জ্বলে উঠল স্ফুলিঙ্গ, যে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে। ধীরেন্দ্রনাথ দত্তকে আমরা মোটামুটি সবাই চিনি। তিনি পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন প্রথম। তার সম্বন্ধে এখানে বলা আছে যে অধ্যাপক আনিসুজ্জামান কি বলেছিলেন, যে এই আন্দোলনে ধীরেন্দ্রনাথ দত্ত নিজে যা করেছিলেন তার চেয়েও তার বড় কীর্তি আগুনের ফুলকি ছড়িয়ে দেওয়ায়। সে আগুন সবখানে ছড়িয়ে গিয়েছিল। যে আগুনের ফুলকি থেকে কিন্তু বড় ধরনের আগুন বা বড় ধরনের উত্তাপ সৃষ্টি হয়। সেই আন্দোলনে আগুনের ফুলকির মতো কাজ করেছিলেন আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে পূর্ববঙ্গ থেকে 41 জন জনপ্রতিনিধি যোগ দিয়েছিলেন। তার মধ্যে কে ছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন। তমুজউদ্দিন খাঁর পেশ করা কার্যপ্রণালীর 29 নম্বর ধারায় উল্লেখ করা ছিল যে পরিষদের আনুষ্ঠানিক ভাষা হবে ইংরেজি এবং উর্দু। এখানে আমাদের বাঙালিদের দাবি ছিল আর কি, ধীরেন্দ্রনাথ দত্তেরও দাবি ছিলেন যে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করা। তো এবার আমরা 4 পৃষ্ঠায় কলম একে যাই। এবার এখানে আমরা একটু খেয়াল করি যে 4 পৃষ্ঠার কলম একে তিনি কোনো প্রাদেশিক সংকীর্ণতা থেকে নয়, বরং বাস্তবতা নিরিখে যুক্তি তুলে ধরেন যে পাকিস্তানের 6,90,00,000 অর্থাৎ প্রায় 7 কোটি মানুষের মধ্যে 4,40,00,000 মানুষের ভাষা হলো বাংলা। অর্থাৎ জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের ভাষা হওয়া সত্ত্বেও বাংলাকে উপেক্ষা করা চরম অন্যায় হবে, তাই না? যে একটা জায়গায় যখন সংখ্যাগরিষ্ঠর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তার মানে কি সেখানে অন্য কেউ কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ধীরেন্দ্র দত্ত পছন্দ করেনি একজন বাঙালি হিসেবে। তাই তিনি প্রস্তাব করেন যে 29 নম্বর ধারায় ইংরেজি শব্দটির পরে অথবা বাংলা শব্দ দুটি অন্তর্ভুক্ত করা হোক। এই দুটি শব্দ, কিন্তু এটাই তৎকালীন পাকিস্তানি শাসকেরা চাননি। এখানে সবচেয়ে বিস্ময়কর এবং পীড়াদায়ক কী ছিল, যে পূর্ববঙ্গের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের ভূমিকা। তিনি অধিবেশনে ঘোষণা করেন যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হতে পারে বলে পূর্ববঙ্গের অধিকাংশ মানুষের মতামত। কিন্তু আদৌ পূর্ববঙ্গের অধিকাংশ মানুষের মতামত উর্দু ছিল না। তারা বাঙালি, স্বাভাবিকভাবে বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা করার দাবি তারা করে থাকতে পারেন। এবং খাজা নাজিমুদ্দিনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে 26 ফেব্রুয়ারি ঢাকার ছাত্ররা ধর্মঘট পালন করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত সভায় তমুদ্দুন মজলিসের সম্পাদক কে ছিলেন? আবুল কাশেম। ছাত্রনেতা মোহাম্মদ তোহা সহ অন্যান্যরা গণপরিষদের বাঙালি মুসলিম লীগ সদস্যদের আচরণের তীব্র নিন্দা জানান। ধীরেন্দ্রনাথ দত্তের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপই মূলত ভাষা আন্দোলনকে বুদ্ধিজীবী মহলের গণ্ডি পেরিয়ে একটি জোরালো রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়। বদরুদ্দিন উমরের মতে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব নাকচ হওয়ার পর থেকেই ভাষা আন্দোলন দ্রুত রাজনৈতিক চরিত্র পরিগ্রহ করে এবং তা 11 মার্চের ধর্মঘট এবং পরবর্তী চূড়ান্ত সংগ্রামের পথ প্রশস্ত করে। তো আমাদের ভাষার মাসে ধীরেন্দ্রনাথ দত্তর প্রতি আমাদের রইল গভীর শ্রদ্ধা। এরপর আমরা 2 নম্বর পাতায় চলে এসেছি। 2 নম্বর পাতায় গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া আছে যে 21 পদক পাচ্ছেন 9 জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেস। আমরা এটা একটু পড়ে আসি যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 21 পদক দেওয়া হয়। তো 21 পদক দেওয়া হয় কোন মন্ত্রণালয়ের উদ্যোগে? সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। এবং 21 পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুল সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু মরণোত্তর পুরস্কার পাচ্ছেন, মরণোত্তর 21 পদক পাচ্ছেন। নাট্যকলায় হচ্ছেন ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্তি আহমেদ। এছাড়াও ব্যান্ড ওয়ারফেসকে সঙ্গীত দল হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ আমরা খেয়াল করতে পারি যে স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু যিনি মরণোত্তর 21 পদক পাচ্ছেন।
শিক্ষায় অধ্যাপক মাহবুব আলম মজুমদার এবং ব্যান্ড ওয়ারফেসকে সঙ্গীত দল হিসেবে পুরস্কার দেওয়া হচ্ছে। তাদের এবার 21 পদক পাচ্ছেন 9 বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেস। এছাড়া অনেক কিছু আছে, আমরা চাইলে দেখে আসতে পারেন। সামনে নির্বাচন রিলেটেড সব কিছু। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। ওকে, এখানেও কিছু নেই। আমাদের মূল টার্গেট থাকবে অভিমত বিশ্লেষণ এবং সম্পাদকীয় পাতাটি পড়ার, আন্তর্জাতিক প্রথম এবং শেষ পাতাগুলো, এগুলো আমাদের নিজেদের আপ টু ডেট রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এটা আমরা পড়েছি। অভিমত বিশ্লেষণ আছে রাজনীতিতে পরিবারতন্ত্র বনাম সংঘাততন্ত্র। এটা বুলেট পয়েন্টগুলো আমরা একটু দেখে আসি। এটা লিখেছেন কি? পরিবারতন্ত্র দৃশ্যমান ও ব্যক্তি নির্ভর, সংঘতন্ত্র অদৃশ্য ও সংবেদন নির্ভর। জনগণের নানা সংবেদনশীল জায়গা আছে, সংঘ অদৃশ্যে সেই জায়গাগুলো দখল করে জনগণকে ভেদ বিচারী চিন্তা থেকে বিযুক্ত করে। রাজনীতিতে পরিবারতন্ত্র বনাম সংঘতন্ত্র নিয়ে আর্টিকেলটি লিখেছেন আহমেদ শামীম। এটির বুলেট পয়েন্টগুলো আমরা দেখে আসি। যে পরিবারতন্ত্রে যেখানে আনুগত্য রক্তের সূত্র গড়ে ওঠে, সংঘতন্ত্রে তা মতাদর্শের সূত্রে। অর্থাৎ কি, পরিবারতন্ত্র যেখানে আনুগত্য রক্তের সূত্রে, যে পারিবারিকভাবে একজন রাজনীতি করলে, আমরা যদি রাজনীতির ব্যাপারটা এখানে বলি, একজন রাজনীতি করলে পরবর্তীতে তার পরিবারের অন্যান্য সদস্যরা সে রাজনীতিকে চালিয়ে নিয়ে যান। কিন্তু সংঘতন্ত্রে একসাথে একটা দল বা গ্রুপে মতাদর্শের সূত্র, যে অনেক কজনের মতাদর্শ চিন্তাধারা যদি একই সূত্রে গাঁথা থাকে, একই রকম হয়, তাহলে তারা কি একটি সংঘ তৈরি করেন, একটি সংঘ প্রতিষ্ঠা করেন। কিন্তু উভয়ের লক্ষ্য গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা, পরিবারতন্ত্র হোক আর সংঘতন্ত্র হোক, উভয়ের লক্ষ্য কী থাকবে? গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা। সংঘ প্রায়ই কাল্ট হয়ে ওঠে, গুপ্ত সংগঠন হয়ে ওঠে, আবার কখনো ধর্মের মধ্যে একটি আলাদা রাজনৈতিক মজহাব তৈরি করে। এখন সংঘগুলো সাধারণত সাংস্কৃতিক কর্মসূচি, সমাজসেবা বা আধ্যাত্মিক আড়ালে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দেয়। যে সংঘগুলো কী করতে পারে? যে সাংস্কৃতিক কর্মসূচি, সমাজসেবা বা আধ্যাত্মিক আড্ডার আড়ালে নিজেদের মতাদর্শ, যে বিলিফ, নিজেদের যে থিঙ্কিং, সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কেউ যদি হঠাৎ করে বলে যে আপনি এটা করবেন না, সে কি মানবে? না। কিন্তু যদি গল্পের মাধ্যমে বা প্রচারণার মাধ্যমে যে আমি এটা করি, এটা কেমন হয় তো আপনি একটু করে দেখতে পারেন, এভাবে তারা তাদের মতাদর্শকে ছড়িয়ে দেয়। বিশ্বের অভিজ্ঞতা থেকে জনগণ জানে যে সংঘতন্ত্র গণতান্ত্রিক সংস্কৃতি ও মুক্ত নাগরিক সমাজের বিকল্প তৈরি করতে পারে না। যে বিশ্ব অভিজ্ঞতা থেকে কি জনগণ জানে? যে সংঘতন্ত্র গণতান্ত্রিক সংস্কৃতি ও মুক্ত নাগরিক সমাজের বিকল্প তৈরি করতে পারে না। আপনি চাইলে এটা একটু পড়ে আসতে পারেন। আচ্ছা, কাজী নজরুল সম্বন্ধে এখানে একটা কথা অমৃত দেওয়া আছে যে সারা বিশ্বে বাঙালির এই যে সকল দিকেই সুনাম, কিন্তু তবু আমরা কেন এমন দিন দিন মনুষ্যত্ব বর্জিত হইয়া পড়িতেছি? কেন ভণ্ডামি, অসত্য, ভীরুতা আমাদের পেশা হইয়া পড়িয়াছে? কেন আমরা পুরুষের মতো এমন দাঁড়াইয়া মার খাই? ইহার মূলে ওই এক কথা, আমরা অধীন, আমরা চাকরিজীবী। কাজী নজরুলের কথাটি খুব তাৎপর্যপূর্ণ, আপনার সময় পেলে একটু ভেবে দেখতে পারেন। নির্বাচন নিয়ে প্রথম আলো একটা ডেডিকেটেড পেজ তৈরি করেছে। নির্বাচন পর্যন্ত, নির্বাচনের হয়তো দু এক দিন বা 2-1 সপ্তাহ থাকতে পারে। 7 নম্বর পাতায় দেশ, এটা এখানেও আমাদের গুরুত্বপূর্ণ কিছু আছে না, গুরুত্বপূর্ণ কিছু নেই। আচ্ছা, এখানে শহীদ ওসমান হাদির জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত দাবি করা হচ্ছে যমুনা অবস্থান ইনকিলাব মঞ্চের। আচ্ছা, মতামতে এর সম্বন্ধে করেছে মানবাধিকার পরিস্থিতি আর রাজনীতির মধ্যে রয়েছে ডেডলাইন 12 ফেব্রুয়ারি, যে 12 ফেব্রুয়ারি কি আমাদের জাতীয় নির্বাচন। তো এই আর্টিকেলটা আপনারা পড়ে আসতে পারেন, যে মহিউদ্দিন আহমেদের। আচ্ছা, আমরা এই পরবর্তীতে এই যে বিষয় ব্যবস্থার এই আর্টিকেলটা একটু চোখ বোলাবো।
যে মধ্যম শক্তি হয় যে দোটানার মুখে পড়েছে ভারত। তো আমরা কিন্তু জানি বর্তমান সময়ে যে মোদি এবং ট্রাম্পের মধ্যে একটি চুক্তি হয়েছে যে মোদির অর্থাৎ ভারতের যে বাণিজ্যিক শুল্ক যেটা ছিল যে 50%, সেটাতে কমিয়ে 18% করেছে। এই চুক্তির আন্ডারেই কিন্তু হয়েছে ব্যাপারটা। তো আমরা একটু দেখি অজস্র বিশ্লেষণে যে মোদি আসলে কী কী ব্যাপারে ট্রাম্পের সাথে একমত হয়েছে বা আদৌ হয়েছে কি না। ওকে, এখানে মূলত আমরা ভারতের বিশ্লেষণ, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অবস্থান বাণিজ্যিকভাবে রাজনৈতিকভাবে কেমন সেটা একটু বোঝার চেষ্টা করব এই আর্টিকেলের মাধ্যমে। আচ্ছা, ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 50%, যা প্রশাসনের আরোপিত সর্বোচ্চ শুল্কগুলোর একটি, যা কমে 18% করা হয়েছে। এর বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং বাণিজ্য প্রতিবন্ধকতা কমাবে। এটা হচ্ছে চুক্তির অন্তর্ভুক্তি। এছাড়া বলা হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বাণিজ্যিক ও প্রযুক্তিগত সংযোগ করে তোলা। আচ্ছা, অর্থনৈতিক যে ভারতের উচিত হবে এখনই কি কূটনৈতিক মনোযোগ কেন্দ্রীভূত করা। কূটনৈতিক মনোযোগ কেন্দ্রীভূত কেন করবে? যে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বাণিজ্যিক ও প্রযুক্তিগত সংযোগ করে তোলে যে ভারতের বর্তমান অবস্থাটা কী হবে, উন্নতি লাভ করবে। এখন বাস্তবে যদি ভারত বহু বছর নিজেকে জোট নিরপেক্ষ বলেছে, যে ভারত নিজেকে কি কোনো জোটের অন্তর্ভুক্তি হিসেবে উল্লেখ করেনি। কার্যত তার ঝোঁক ছিল সোভিয়েত ইউনিয়নের দিকে, যেহেতু ভারত আমাদের এশিয়ান একটি কান্ট্রি, এখানে সোভিয়েত ইউনিয়নের একটি ব্যাপক প্রভাব রয়েছে বা ছিল একসময়। এখন বর্তমানে রাশিয়ার প্রভাব রয়েছে, রাশিয়া যায় না। তো ভারতও চেষ্টা করবে যে রাশিয়া চায় না এরকম কোনো একটা দেশের দিকে ঝোঁকে পড়ার। কারণ ভারতের পররাষ্ট্রনীতি কীভাবে কাজ করে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভারতের পররাষ্ট্রনীতি কীভাবে কাজ করে তা বোঝার জন্য রাষ্ট্রীয় সক্ষমতাকে 3টে স্তরে ভাগ করা যায়। প্রথম ও সবচেয়ে প্রাথমিক স্তরে রাষ্ট্র কেবল কৌশলগত স্বায়ত্তশাসনের চর্চা করে। যে প্রথম এবং সবচেয়ে প্রাথমিক স্তর কী হয়, রাষ্ট্র কেবল কৌশলগত বা স্বায়ত্তশাসনের চর্চা করে এবং কোনো গভীর চুক্তিতে যায় না। এখানে নীতি নির্ধারকেরা নৈতিক উচ্চাসন থেকে বক্তৃতা দেন, কিন্তু মৃত্যুদের সঙ্গে বাস্তব অংশীদারি গড়তে যে আপোষ দরকার তা এড়িয়ে যান। তাহলে প্রথম ক্ষেত্রে কী হয়, প্রথম স্তরে রাষ্ট্র গুরুত্বপূর্ণ মানে গভীর কোনো তারা কৌশলে যাবে না বা গভীর কোনো চুক্তিতে যাবে না। এখানে নীতি নির্ধারকরা নৈতিক উচ্চাসন থেকে বক্তৃতা দেন, যে তারা অনেক কথা বলেন, কিন্তু মৃত্যুদের সঙ্গে বাস্তব অংশীদারি গড়তে যে আপোষ দরকার সে আপোষ অর্থাৎ তারা কোনো মিনিমাইজেশনে যান না। দ্বিতীয় স্তরটি হলো ট্রাম্প ধাঁচের লেনদেন ভিত্তিক আচরণ। মানে ট্রাম্প যেমন গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ তৈরি করে দেশগুলোর সাথে, ঠিক এরকম, যেখানে সম্পর্ক সংবাদ চক্রের ওঠানামার সঙ্গে উষ্ণ ও শীতল হয়। কী হয়, উষ্ণ এবং সংবাদপত্রের ওঠানামার সাথে কি উষ্ণ ও শীতল হয়। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি হলো মূল্যবোধ ভিত্তিক জোট গঠন, যার জন্য অর্থনীতি, প্রতিরক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কৌশলগত সংযোগ প্রয়োজন। তৃতীয় এবং সবচেয়ে উন্নত স্তরটি হচ্ছে মূল্যবোধ ভিত্তিক যে জোট গঠন, যার জন্য অর্থনীতি, প্রতিরক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কৌশলগত সংযোজন প্রয়োজন। এখন দীর্ঘদিনের জোট নিরপেক্ষতা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের চর্চার ফলে ভারতের পররাষ্ট্রনীতি প্রথম এবং দ্বিতীয় স্তরের মধ্যে দোলাচলা আছে। যে ভারত কী ছিল, দীর্ঘদিন কোনো জোটের মধ্যে চাচ্ছিল না। কারণ ভারত যদি কোনো জোটের মধ্যে যায়, যেহেতু 100-150 কোটি জনসংখ্যার একটি দেশ, বিশাল আয়তনের একটি দেশ ভারত, যদি কোনো জোটের মধ্যে যায়, ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য ভারত সাধারণত নিজেকে জোট নিরপেক্ষ রাখার চেষ্টা করেছিল। জোট নিরপেক্ষ রাখার প্রচেষ্টার কারণে কি প্রথম ও দ্বিতীয় স্তরের মধ্যে কিন্তু ভারত দোলাচলে থাকে। ঠিক আছে, এখন বর্তমান এই বৈশ্বিক অস্থিরতার জবাবে যে ভারত সরকার সম্ভবত দূরত্ব বজায় রাখে এবং রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখার একটি মিশ্র পথে অনুসরণ করবে। এবার সে আমাদের এশিয়ান কান্ট্রির হিসেবে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে চাইবে, যেমন প্রতিবেশী
পার্শ্ববর্তী দেশ বা কাছাকাছি দেশ। হ্যাঁ, এখন আবার যেহেতু আমেরিকার ওপরেও নির্ভর করতে হয় বাণিজ্যের জন্য, এই জন্য ভারত কী করতে পারে, ভারত রাশিয়া এবং ট্রাম্পের সাথে অবশ্যই কি দূরত্ব বজায় রাখতে চাইবে এবং নিজেরা নিজের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত না করে একটি সম্পর্ক রাখার চেষ্টা করবে। সো এটাই হচ্ছে আমাদের আজকের মধ্যম শক্তি হওয়ার যে দোটানার মুখে পড়েছে ভারত, এই বিশ্ব ব্যবস্থার একটি আলোচনা। পরবর্তী পেজে যাই। পড়াশোনার পথে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ থাকে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, আন্তর্জাতিক এপস্টাইন নথিতে গতকাল পত্রিকাতে আমরা দেখেছিলাম যে এপস্টাইন নথিতে থাকা প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বিতর্ক চরমে। এপস্টাইন তো আমরা বুঝতে পেরেছি যে এটি বিকৃত যৌনাচারণ, ঠিক আছে। সো এটা আমি দেখে নিতে পারি, হালকা জেনে রাখতে পারি যে কী হচ্ছে আসলে। সো প্রভাবশালী অনেক ব্যক্তি এপস্টাইনের দ্বন্দ্বের পরেও তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে নথিতে দেখা গেছে। হ্যাঁ, এই প্রভাবশালী ব্যক্তিগুলোর মধ্যে কে রয়েছেন, বিল গেটস রয়েছেন, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন, এরকম অনেকেই। এখন জেফরি এপস্টাইনকে নিয়ে তদন্ত সংক্রান্ত এই 30 লাখের বেশি নথি গত সপ্তাহে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। কে প্রকাশ করেছে? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আচ্ছা, এখন এপস্টাইন এরকম অসামাজিক বা বিকৃত যৌনাচার কোথায় পরিচালনা করতেন? যে তার ক্যারিবীয় দ্বীপে। ক্যারিবীয় দ্বীপে যে একজন প্রভাবশালী বা প্রতাপশালী ব্যক্তির যে সামাজিক জীবনের বাইরে যে একটি বিকৃত জীবন থাকতে পারে, সেটাই উপস্থাপিত হয়েছে জেফরি এপস্টাইনের এই নথিগুলোর মাধ্যমে। আচ্ছা, 2019 সালে কিন্তু কারাগারে আত্মহত্যা করেন এপস্টাইন। আচ্ছা, এখানে আর বেশি কিছু জানার দরকার নেই এপস্টাইন নথি নিয়ে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস যে লিবিয়ার শাসক গোষ্ঠী, আচ্ছা এটি বিশ্লেষণে দেখে আসি যে লিবিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর কাছে লিবিয়ার সাবেক শাসক মনমার গাদ্দাফি দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। সাইফ আল ইসলাম, আচ্ছা, তো লিবিয়ার শাসক কে ছিলেন? মুম্মার গাদ্দাফির মৃত্যুর 15 বছর পরেও কিন্তু ওই যে গাদ্দাফির একটা প্রভাব রয়েছে লিবিয়াতে। আচ্ছা, ওকে, এখানে আমরা দেখে আসতে পারি। আচ্ছা, অনিশ্চয়তা কাটাতে ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনা। এখন পরমাণু চুক্তি, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা পরমাণু চুক্তি হওয়ার কথা রয়েছে। সো যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনা বলতে যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন তার দুশ্চিন্তায় থাকা উচিত। মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তো এই যে আলোচনাটা বা এই চুক্তিটা প্রথমে হওয়ার কথা ছিল তুরস্কে, তারপরে সেটাও মনে হবে। সো আমরা এখানে দেখে আসি যে কি এই বিষয়ে এটা বলা হয়েছে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা নিয়ে বিরোধ। ইরানের আশা এবং ওমানে আলোচনা শুরু হলে দুই দেশের পক্ষ থেকে উত্তেজনা কমানোর বিষয়ে সম্মতি জানানো হয়। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য, আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দেশটির সমর্থন এবং পরমাণু প্রকল্প থাকতে হবে। ইরান কী বলছে? ইরান বলছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার বজায় রাখতে হবে। তো এই চুক্তির আন্ডারে ইরানের দাবি একটাই যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার বজায় রাখতে হবে। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ তৃতীয় কোনো দেশ যেমন রাশিয়ার পাঠানোর প্রয়োজন নেই। তারা কী করবে? উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তৃতীয় কোনো দেশে পাঠাবে না। এটা আমাদের আন্তর্জাতিক পৃষ্ঠা আজকের প্রথম আলোতে। অর্থ বাণিজ্যে গুরুত্বপূর্ণ কিছু নেই আজকে। হ্যাঁ, একটা ইনফরমেশন এখানে আছে, দেখে আসতে পারি যে 14 বছর পর শোনা যাচ্ছে রূপার দাম সবচেয়ে শক্তিশালী অবস্থানে। কিন্তু ওটাও না, আমরা এটা দেখব যে ভারত যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে, রাশিয়ার মতামত।
এখন যুক্তরাষ্ট্রের দাবির মুখে রাশিয়া জানিয়েছে কি ভারত যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে। তেল কেনার ক্ষেত্রে তারা স্বাধীন। সম্প্রতি মার্কিন এবং ভারত বাণিজ্য চুক্তি হয়ে গেছে। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেওয়ার সময় বলেন ভারত রাশিয়া থেকে তেল কিনবে না বলে রাজি হয়েছে। এখন ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের 1/3 আসে কোথায় থেকে? রাশিয়া থেকে। ভারতের আমদানি করা অপরিশোধিত তেল, ক্রুড অয়েল যেটাকে আমরা বলতে পারি, সেটা 1/3 আসে রাশিয়া থেকে। এখন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন ট্রাম্প। নয়াদিল্লির ওপর শুল্ক 50% থেকে 18% করেছেন তিনি। ঠিক আছে, ভারত এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে। এটা একটি গুরুত্বপূর্ণ অর্থ বাণিজ্যের তথ্য। আচ্ছা, আমরা চাইলে যে রকের বিশ্বযাত্রা এটা অন্যভাবে একটু পড়ে আসতে পারি। আচ্ছা, এটা বুলেট পয়েন্টে দেখি যে আজ নিঃসন্দেহে বলা যায় মার্কিন প্রাতিষ্ঠানিক বলয়ে রোকের বিশ্বজয় ঘটছে। মার্কিন অনুসরণে ইউরোপীয় বিদ্যায়তনে রোকেয়ার রচনা এখন অন্তর্ভুক্ত। নিঃসন্দেহের গৌরবের কথা আমাদের বাঙালিদের জন্য। এছাড়া আর কি খেলাধুলা পেশাতে গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই আপাতত। হ্যাঁ, তবে এখানে কিন্তু এই যে বোল্ড আউট একটা নিয়ম পাল্টে গেছে, যে কারণে তো এখানে আমরা একটু দেখে আসতে পারি যে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থার নাম কি, যে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। মেরিলেবোন ক্রিকেট ক্লাব হচ্ছে ক্রিকেটের খেলাধুলার করার যে নিয়মকানুন সেগুলো প্রচলন করে থাকেন। এটা আমরা একটু পড়ে নিতে পারেন চাইলে। আর শেষ পাতাতে 2014 সালে যে কলঙ্কিত নির্বাচনের কথা আছে সেটা আপনি চাইলে পড়ে আসতে পারেন, যে নির্বাচনের প্রেক্ষাপট সেই সময়কার কীরকম ছিল সেটা জানা যাবে বা জানার চেষ্টা আমরা করতে পারি। এই ছিল আজকের প্রথম আলো। আশা করি সবাই উপকৃত হতে পারেন। ধন্যবাদ।